সাহসিকতা, ধৈর্য, মানুষ চিনতে পারার অপরিসীম ক্ষমতা, অতি কঠিন পরিস্থিতিতেও না ভেঙে পড়া, এই সমস্ত দিক থেকে দেখতে গেলে একটি সময় ছত্রপতি শিবাজি মহারাজের সমকক্ষ খুব কম লোকই ছিলেন ভারতবর্ষে। ছত্রপতি শিবাজি মহারাজ আমাদের অনেকের কাছে একটি আদর্শ। তার ব্যাপারে অনেক কিছু আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি। তার মধ্যে বেশ কিছু সত্যি জিনিস, বেশ কিছু অতিরঞ্জিত। ইতিহাস এক খোঁজ এই চ্যানেল আপনাদের সামনে ইতিহাসের সঠিক তথ্য তুলে ধরার ব্যাপারে বদ্ধপরিকর। আজ শিবাজির জীবনের একটি খুবই উল্লেখযোগ্য ঘটনার বিশ্লেষণ আপনাদের সামনে। ছত্রপতি শিবাজি মহারাজের সমস্ত জীবন বিভিন্ন রোমহর্ষক ঘটনায় ভরপুর। তার মধ্যে যেটি সবচেয়ে উল্লেখযোগ্য বা অন্যতম উল্লেখযোগ্য সেটি হলো তার এবং ঔরঙ্গজেবের দ্বৈরথ খোদ মোগল রাজধানী আগ্রা কেল্লায়। সময়টা তখন 1665 খ্রিস্টাব্দ। শিবাজির হাতে ততদিনে ঔরঙ্গজেবের নিজের মামা শায়েস্তা খান এবং তার দ্বিতীয় পুত্র মুয়াজ্জম নাস্তা নাবুদ হয়েছেন। কিছুতেই মোগল সৈন্যরা শিবাজিকে বাগে আনতে পারছেন না। সেই সময় ঔরঙ্গজেব ঠিক করেন যে বিখ্যাত জেনারেল রাজপুত জেনারেল মির্জা রাজা জয় সিংকে দাক্ষিণাত্যের উদ্দেশ্যে রওনা করবেন শিবাজিকে একটু জব্দ করার উদ্দেশ্যে। জয় সিং 1665 খ্রিস্টাব্দের মার্চ মাসে পুরন্দর দুর্গ আক্রমণ করে দেন। পুনে থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত এই পুরন্দর দুর্গে তখন শিবাজি বসবাস করতেন। প্রায় 3 থেকে 4 মাস যুদ্ধ চলার পর অবশেষে শিবাজি বাধ্য হন সারেন্ডার করতে। সারেন্ডারের তথ্য অনুযায়ী প্রায় 23টি দুর্গ তিনি মোগলদের ছেড়ে দিতে বাধ্য হন এবং মোগলদের সাথে মিলে বিজাপুর আক্রমণ করার ব্যাপারে সম্মত হন। মোগল বাহিনী এবং শিবাজির এই মিলিত এক্সপিডিশন বিজাপুরের উদ্দেশ্যে সফল হয়নি। এরপর থেকেই মির্জা রাজা জয় সিং শিবাজিকে চাপ দিতে থাকেন যে তিনি যেন আগ্রায় গিয়ে ঔরঙ্গজেবের সামনে নিজেকে সমর্পিত করেন, তার সমস্ত কুকীর্তির ব্যাপারে ক্ষমা প্রার্থনা করেন এবং এর ফলে যেটা হবে এটা হলো ঔরঙ্গজেব হয়তো শিবাজিকে দাক্ষিণাত্যে মোগল সেনার কমান্ড সঁপে দেবেন। শিবাজি প্রথম দিক থেকেই এই ব্যাপারে নিমরাজি ছিলেন, কারণ এর 6 বছর আগে আফজাল খানের সাথে যে মুলাকাত তিনি করেছিলেন সেই অভিজ্ঞতা তার মাথায় তখনও আছে। কিন্তু শেষমেশ পরিস্থিতির চাপে তিনি রাজি হন আগ্রায় যেতে। 1666 খ্রিস্টাব্দে নিজের 9 বছরের ছেলে শাম্ভুজিকে নিয়ে তিনি পুনের রাজগড় দুর্গ থেকে আগ্রার উদ্দেশ্যে রওনা হন। মে মাসে তিনি আগ্রা পৌঁছান এবং দেওয়ানি খাসে প্রথম মুলাকাত হয় এই দুই খেলোয়াড়ের। ঔরঙ্গজেব শিবাজিকে দেখে কোনো রকম ইমোশন দেখালেন না। এতে শিবাজি বেশ একটু ক্ষুব্ধ হলেন এবং তারপর যখন তাকে 5000ই মানসবদারির লাইনে দাঁড় করিয়ে দেওয়া হলো এবং তিনি দেখলেন যে তার উল্টো দিকে দাঁড়িয়ে আছেন রাজা যশবন্ত সিং, যিনি একবার শিবাজির কাছে বেশ ভালোভাবে পরাজিত হয়েছিলেন দক্ষিণে, এবং তার স্থান শিবাজির থেকে উপরে, তিনি তখন তার রাগ ধরে রাখতে না পেরে দরবারেতে অনেক কিছু কথা বলে দরবার ছেড়ে বেরিয়ে যান এবং দিওয়ানি খাসের একটি থামের পিছনে গিয়ে বসে পড়েন। শিবাজির সুরক্ষায় সেই সময় ছিলেন জয় সিংয়ের পুত্র কুমার রাম সিং। রাম সিং বহুবার শিবাজিকে বোঝানোর চেষ্টা করলেন দরবারে ফেরার জন্য, কিন্তু শিবাজি কোনোভাবেই রাজি হলেন না। ঔরঙ্গজেব যখন এটি জানতে পারেন তখন তিনি রাম সিংকে বলেন যে তিনি যেন শিবাজিকে তার মহলে গিয়ে রাখেন এবং তার শুশ্রূষা করেন। এরপর থেকেই ঔরঙ্গজেব নিজের চাল চালতে শুরু করেন। তার মন্ত্রীদের সাথে বসে তিনি ঠিক করেন যে শিবাজিকে যখন একবার বাগে পাওয়া গেছে তখন কোনোভাবেই তাকে আর ছেড়ে দেওয়া সম্ভব নয়। হয় তাকে একটি কারাগারে চিরতরে বন্দি করে দেওয়া হবে, আর নয় তাকে হত্যা করে দেওয়াই বেটার। সেই কথা অনুযায়ী ঔরঙ্গজেব শিবাজিকে রাম সিংয়ের মহল থেকে সরিয়ে আগ্রা কারাগারের কুখ্যাত সেনাপতি রতন দাস খানের মহলে সরিয়ে দেন। রাম সিং এটি বুঝতে পেরে তৎক্ষণাৎ শিবাজিকে সতর্ক থাকার পরামর্শ দেন। শিবাজি এইবার ডিপ্লোমেসির পথ নেওয়া শুরু করলেন। ঔরঙ্গজেবকে বিভিন্ন চিঠি লেখা শুরু করলেন যে তিনি যেন তাকে ক্ষমা করে তাকে মুক্তি দেন, কিন্তু ঔরঙ্গজেব এই কোনো চিঠিতে কোনো রকম উত্তর দিলেন না। শেষমেশ শিবাজি বললেন যে তিনি ফকির হয়ে যেতে চান, ঔরঙ্গজেব তাকে যেন মুক্তি দেন। এই চিঠির রিপ্লাই হিসাবে ঔরঙ্গজেব লিখে পাঠালেন যে শিবাজি ফকির হতে পারেন, কিন্তু তাকে থাকতে হবে এলাহাবাদ দুর্গে। শিবাজি খুব ভালোভাবেই জানতেন যে দৌলতাবাদ ফোর্ট এবং গোয়ালিয়র ফোর্টের মতোই এলাহাবাদের দুর্গ একটি মোগল কারাগার হিসাবে তখন ব্যবহৃত হতো।
এরপর থেকেই শিবাজি ভেতরে ভেতরে নিজেই পালানোর প্ল্যান শুরু করেন। সেই অনুযায়ী তিনি এবং তার খুব ক্লোজ অনুচররা যারা সেই সময় তার সাথে ছিলেন তারা মিলে ঠিক করেন যে ব্রাহ্মণদের উদ্দেশ্যে মিষ্টি পাঠানো হয়। সেই অনুযায়ী প্রত্যেক দিন রাত্রে এবং সকালে বড় বড় ঝোড়া করে মিষ্টি আগ্রা ফোর্ট থেকে বেরোতে লাগলো। এই সময় একদিন শিবাজির সৎভাই হিরোজি ফারজান, যাকে অনেকটা দেখতে শিবাজির মতো ছিল, তাকে তিনি বিছানায় শুইয়ে দিলেন এবং তার হাতের যে সোনার বালা সেটি হিরোজিকে পরিয়ে দিলেন, যাতে সেটি বাইরে থেকে দেখে যেন মনে হয় যে শিবাজি শুয়ে আছেন। এরপরে চুপিসারে তার 9 বছরের ছেলে শাম্ভুজিকে নিয়ে ঝুড়িতে ঢুকে পড়লেন, একটি মিষ্টির ঝুড়িতে, এবং আগ্রা ফোর্ট থেকে ধীরে ধীরে সেই ঝুড়ি বেরিয়ে গেল। আগ্রার সিপাহীরা, আগ্রা ফোর্টের সিপাহীরা যখন জানলা দিয়ে দেখলেন যে কে শুয়ে আছে ঘরে, তখন হিরোজি ফারজানদের হাতে সেই সোনা বালা দেখে তারা প্রত্যেকে এইটি বুঝতে পারলেন যে শিবাজি শুয়ে আছে। ফলে কোনো রকম সন্দেহের উদ্বেগ হলো না। পরের দিন সকাল অ্যাপ্রক্সিমেটলি 8টায় হিরোজি গিয়ে আগ্রার ফোর্টের সমস্ত সৈন্যদলদের বললেন যে শিবাজি প্রচণ্ড অসুস্থ, তাকে যেন বিরক্ত না করা হয়, এবং এরপর কায়দা করে তিনিও আগ্রা ফোর্ট ত্যাগ করলেন। এর কিছুক্ষণের মধ্যেই অবশ্য এটা পরিষ্কার হয়ে গেল যে শিবাজি আগ্রা ফোর্ট থেকে পালিয়ে গেছে। এই খবরটি যখন আওরঙ্গজেবের কানে পৌঁছায় তিনি রাগে পাগল হয়ে যান। তিনি তৎক্ষণাৎ তার সশস্ত্র বাহিনীকে আদেশ দেন যে তারা যেন খানদেশ, যেটি আজকের দিনে গুজরাট নামে পরিচিত, সেই খানদেশ এবং মালওয়ার পথে যেন চিরুনি তল্লাশি শুরু করে দেয়, কারণ সেই পথই দাক্ষিণাত্যের দিকে যায়। শিবাজি এটি খুব ভালোভাবেই জানতেন যে আওরঙ্গজেব এই চিরাচরিত পথেই লোক পাঠাবেন। তিনি তাই ওই পথই নিলেন না। আগ্রা থেকে তিনি গেলেন মথুরা। মথুরাতে গিয়ে 3 ব্রাহ্মণের কাছে তার ছেলেকে জমা রাখলেন এবং সেখানে তার চুল এবং বিখ্যাত দাড়ি পুরো কামিয়ে ফেললেন। সারা গায়ে ছাই মেখে একটি সন্ন্যাসীর রূপ গ্রহণ করলেন। সেইখান থেকে মথুরা থেকে তিনি রওনা হলেন এলাহাবাদের উদ্দেশ্যে। এলাহাবাদ থেকে তিনি গেলেন বুন্দেলখণ্ড। বুন্দেলখণ্ড থেকে গোন্ডওয়ানা হয়ে তিনি পৌঁছান গোলকোন্ডা, এবং গোলকোন্ডা থেকে অবশেষে তিনি মহারাষ্ট্রে প্রবেশ করেন এবং অ্যাপ্রক্সিমেটলি 75 দিন পর তিনি তার রাজধানী রাজগড় দুর্গে পৌঁছান, যেখান থেকে 4 মাস আগে তিনি রওনা হয়েছিলেন আগ্রার উদ্দেশ্যে। রাজগড় দুর্গে তখন খুব করুণ অবস্থা। শিবাজির মা জিজাও প্রচণ্ড দুশ্চিন্তায় ভুগছেন। বেশ কিছুদিন হলো শিবাজির থেকে কোনো রকম খবর আসেনি। তিনি এটাও বুঝতে পারছেন না যে শিবাজি আদৌ বেঁচে আছেন কিনা। এমনি সময় হঠাৎ একদিন খবর এলো যে বেশ কিছু সন্ন্যাসী জিজাওয়ের সাথে দেখা করতে চান। জিজাও তাদের প্রত্যেককে দুর্গের মধ্যে আসার আমন্ত্রণ জানালেন। হঠাৎ করে তাদের মধ্যে একজন জিজাওয়ের পায়ের কাছে সাষ্টাঙ্গে পড়ে গেল। জিজাও তো অবাক, তার আশপাশে সমস্ত লোকজন প্রচণ্ড অবাক যে সন্ন্যাসীরা তো কখনো এরকম করেন না। এরপর সেই সন্ন্যাসী মাটি থেকে উঠে জিজাওর কোলে নিজের মাথাটি রাখল। জিজাও আরও অবাক, আশেপাশে যারা দাঁড়িয়ে আছে তারা হতভম্ব। সেই সময় সেই সন্ন্যাসী তার মাথা থেকে যখন কাপড়টি সরালেন, তখন জিজাও দেখলেন যে তার কপালে একটি দাগ। সেই দাগ দেখে জিজাওয়ের আর বুঝতে বাকি রইল না যে এ তারই পুত্র শিবা তার কাছে আবার ফিরে এসেছে। প্রত্যেকে অবাক যে আওরঙ্গজেব আলমগীরের মতো ওরকম দুর্দণ্ড প্রতাপ মোগল সম্রাটের কবজা থেকে কীরকমভাবে পালিয়ে এলেন শিবাজি। কেনই বা পালিয়ে আসবেন না? তিনি কি আর জেসে ছেলে? তিনি হলেন ছত্রপতি শিবাজি, যার ভাবধারায় আজও জেনারেশনের পর জেনারেশন উদ্বুদ্ধ হয়ে চলেছে ভারতবর্ষে। सिंहासनाधीश्वर राजाधिराज श्रीमंत श्री 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 छत्रपति शिवाजी महाराज की रंभ पर रघुकुल राज है। कौन बारी बाह पर शंभुरती नाह पर जो सहस बाह पर राम द्विजराज है। पर कन्या जिमी कंस पर धूमलिच्छ वंश पर शेर शिवराज